This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনে রাজনৈতিক দলগুলো পরাজিত হলে স্বাভাবিকভাবেই তারা মুষড়ে পড়ে, তাদের সমর্থকেরা মুষড়ে পড়েন। একটা হতাশার ছবি দেখা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা সারা ভারতবর্ষের ক্ষেত্রে বামেদের। তারা খানিকটা মুষড়ে পড়েছেন। তারা নতুন কিছু প্রার্থী দিয়েছিলেন একদম তরতাজা যুবক যুবতীদের, তারাও যখন হেরে গেল এবং তাদের জামানত বাজেয়াপ্ত হলো, স্বাভাবিকভাবেই বামপন্থীরা খানিকটা মুষড়ে পড়েছেন। তারা দিশাহীন হয়ে পড়েছেন, কোন পথে এগোলে তাদের সাফল্য আসবে তারা খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু বিজেপির কি হাল হলো যে কেউ কোনো সাংসদ মার খাচ্ছেন, প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারা হচ্ছে, এবং তাই নয়, বিজেপির সাংসদেরা তৃণমূল নেতাদের কাছে গিয়ে হত্যে দিচ্ছেন। ববি হাকিমের কাছে যাচ্ছেন, সুকান্ত মজুমদার, আবার সৌমিত্র খান তিনি বেসুরো গাইছেন। এরকম অনেক কিছু দেখা যাচ্ছে জয় করার পরেও। যদিও তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা কিন্তু নিজেদের প্রতিষ্ঠিত করেছে। পশ্চিমবাংলায় তাদের প্রত্যাশা মতো 25-26টি আসন তারা পাননি ঠিকই, কিন্তু তারা 12টি আসন জয় করেছেন এবং দ্বিতীয় স্থান তারাই গেছেন। তারপরেই কংগ্রেস, আর কেউ নেই। তো এইরকম অবস্থাতেও ভয় করে চলতে হচ্ছে তাদের। আমাদের প্রশ্ন সেই কবির কথায়, জয় করেও ভয় কেন তোর যায় না। আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব। আপনারা দেখছেন এনকে ডিজিটাল এবং তার প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমি প্রবীর বিশ্বাস রয়েছি আপনাদের সাথে। দেখুন, বিজেপি 240টা আসন পেয়েছে, যদিও তাদের প্রত্যাশা মতন 370 বা 400 এই সংখ্যাটা তারা যেতে পারেনি ঠিকই, কিন্তু 240 আসনও কিন্তু সবচেয়ে বেশি আসন। যতগুলো রাজনৈতিক দল লড়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই তারা উল্লসিত হওয়ার কথা, তাদের এই জয়টাকে সেলিব্রেট করার কথা। তারাই সরকার করার জন্য শপথ নিতে চলেছে, এরকমটাই ধারণা করা হচ্ছে। কিন্তু তারপরেও ভয়টা কোথায় যেন সমস্ত বিজেপি শিবিরে দেখা যাচ্ছে, একদম পাড়ার নেতা থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রী পর্যন্ত। স্বয়ং প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারা হচ্ছে, কঙ্গনা রানাওয়াতকে চড় মারছেন। অর্থাৎ বিজেপি কি তার কৃতকর্মের ফল পেতে চলেছে এবারে কি এইভাবেই নড়বড় করে চলবে এই সরকারটা? এই ভয়ে কি দুরু দুরু কাঁপছেন নরেন্দ্র মোদী? যদিও তিনি বারাণসীতে গিয়ে আবার সেই পুরনো ফর্মে ফিরেছেন, আমি এবং আমিত্বে। তিনি কিন্তু এনডিএর কথা তুলছেন না, এনডিএর কথা বলছেন না। আমি এবং আমিত্বে ফিরে গিয়েছেন সেই চিরাচরিতভাবে। তার বাইরে একটা কনফিডেন্স দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তার চেহারা কিন্তু দেখাচ্ছে তিনি ভয় পেয়েছেন। শুধু সংখ্যাগরিষ্ঠতা পাননি, যে কোনো সময় সরকার পড়ে যাবে সেটার কারণে নয়। তার দলের সাংসদেরাও শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন সাংসদ যারা মন্ত্রিত্ব পাওয়ার দাবিদার ছিলেন, তারা কিন্তু ভয় দেখাচ্ছেন মোদিজিকে। এবং মোদিজি আশঙ্কা করছেন, বা মোদিজির টিম, যেটা গুজরাট লবি বলা হয়, তারা আশঙ্কা করছেন যে হয়তো 15-20টা সাংসদ ছিটকে বেরিয়ে গেলেও যেতে পারে রাজ্যে। পশ্চিমবাংলায় 3 জনের নাম ঘুরছে। এইরকম অবস্থায় পশ্চিমবাংলার যিনি সভাপতি ছিলেন বিজেপির, সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রের মন্ত্রী হচ্ছেন। ফলে তিনি আর রাজ্যের সভাপতি থাকতে পারবেন না। রাজ্যের সভাপতি নিয়ে 6-7টা নাম ভেসে উঠছে। তার মধ্যে দিলীপ ঘোষ অগ্রগণ্য, শুভেন্দু অধিকারী অগ্রগণ্য, অগ্নিমিত্রা পালের নাম আসছে দেবশ্রী চৌধুরী, এরকম অনেক নাম আসছে। কিন্তু আপনাদের এক্ষুনি বলে দিতে পারি, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী এরা সভাপতিত্বের পদ অলংকার করবেন না, এটা একদম পরিষ্কার জেনে রাখুন। কারণ কেন্দ্র টিমে যতদিন বিএল সন্তোষের মতন নেতারা থাকবেন, দিলীপ ঘোষের মতন নেতারা পশ্চিমবাংলার কেন কোথাও নেতৃত্ব দিতে পারবেন না।
আর অমিত শাহের মতন যতদিন নেতারা থাকবেন, শুভেন্দু অধিকারীকে তাদের পদধূলি নিয়েই চলতে হবে, কারণ অমিত শাহ পারফরমেন্সে বিশ্বাসী। তিনি যিনি পারফরমেন্স দেন, দেখান, তাকে মাথায় তুলে রাখেন। যিনি পারফর্ম করতে পারেন না তাকে কিন্তু এক লহমায় ছুঁড়ে ফেলে দেন। অনেক উদাহরণ আছে। শুভেন্দু অধিকারী পারফরমেন্স দেখাতে পারেননি পশ্চিমবাংলার নির্বাচনে। গত বিধানসভা, তারপরে পঞ্চায়েত, পৌরসভা, উপনির্বাচন, তারপর এই লোকসভা, তিনি পারফরমেন্স করে দেখাতে পারেননি। যে দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছিল তাতে তিনি ফেল করেছেন, এবং কার্যত এই ফেল করে তিনি 8 দিন ঘরবন্দি করে রেখেছিলেন নিজেকে। যখন বিজেপি কর্মীরা এলাকায় এলাকায় সন্ত্রস্ত, মার খাচ্ছেন, বাড়ি ছাড়া হচ্ছেন, তখন তিনি দরজা বন্ধ করেছিলেন ঘরের মধ্যে। এখান থেকে আরো অসন্তোষ বেড়েছে দিল্লির, এবং দিল্লির যে কনফিডেন্স শুভেন্দু অধিকারীর উপর ছিল, সেই কনফিডেন্স কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তারা ভরসা করতে পারছেন না শুভেন্দুর সেই তথাকথিত রিপোর্ট। যে জনমত সমীক্ষা আমরা করি, সেই রকম জনমত সমীক্ষা বিজেপিও তো করেছে, তার উপর আর ভরসা করতে পারছেন না অমিত শাহ, গুজরাটের লবি। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি ভাবুন, যে দোর্দণ্ড প্রতাপ নরেন্দ্র মোদী, যিনি সংসদ ভবনে, আমি সচক্ষে দেখেছি, সংসদ ভবনে বেশ কয়েকবার যাওয়ার আমার সুযোগ হয়েছিল বলেই বলছি, সংসদ ভবনে কাউকে পাত্তা দিতেন না। চারিদিকে সিকিউরিটি গার্ড নিয়ে গট গট করে হেঁটে যেতেন, বুক চিতিয়ে, মাথা উঁচু করে। কারোর দিকে কোনো নেতা, কোনো মন্ত্রীদিকে পাত্তাই দিতেন না। আজকে তাকে ঝুঁকে থাকতে হচ্ছে নীতিশ কুমারের দিকে, আজকে তাকে ঝুঁকে পড়তে হচ্ছে চন্দ্রবাবু নাইডুর দিকে। মহারাষ্ট্রের নির্বাচন, এইটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে বিজেপির কাছে। পশ্চিমবাংলায় 4টে বিধানসভায় নির্বাচন, এটাও বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে বিজেপির কাছে। সব কিছু নিয়ে আলোচনা করব, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি বিজেপির ভয় নিয়ে। দেখুন, পশ্চিমবাংলার প্রতি বিজেপির একটা আস্থা ছিল, এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এদের প্রতি একটা আস্থা ছিল যে এরা নির্ঘাত 25টা টার্গেট দিচ্ছি, 20টা তো পাবেই। এরকম ঠাড়ে ঠোড়ে অনেকেই বলেছিলেন যে গতবার যে আসন পেয়েছিলাম তার থেকে অন্তত 1-2 আসন তো বেশি পাবোই, অর্থাৎ 18টা তারা পেয়েছিলেন, সেখান থেকে তারা 19-20টা আসন প্রত্যাশা করেও ছিলেন। কিন্তু সেখান থেকে এক ধাক্কায় 12টায় নেমে যাওয়া, সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে শুভেন্দু অধিকারী। কারণ এই নির্বাচনের আগে প্রার্থী চয়ন থেকে শুরু করে নির্বাচনের প্রচারের ধরন সবকিছু তিনি নিজে একার হাতে সামলেছেন, এবং সেই একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধির গড়, সেই বিজেপির বুদ্ধির গড়, নকল বুদ্ধির গড় তিনি একা রক্ষা করেছেন, এবং পুরো ক্রেডিটটাই তিনি তখন নিয়েছেন। আপনারা দেখেছেন এর আগে যে যখনই কোনো ছোটখাটো ইনসিডেন্ট ঘটবে বা ঘটেছে, সবার আগে বিবৃতি কার এসছে টেলিভিশনের পর্দায়? শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী এখন একেবারে মৌন ব্রত নিয়েছেন, মৌনী বাবা হয়ে গিয়েছেন। আসলে কেন্দ্রের বিজেপি খোঁজ করছেন আর একটা মমতার, যারা পশ্চিমবাংলায় মমতার সাথে লড়াই করার মতন ক্ষমতা রাখেন এমন কোনো মহিলা মুখ তারা খুঁজছেন। অমিত শাহের আগেও বলে গিয়েছেন যে পশ্চিমবাংলায় লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন করে। এটা কেন বলেছেন? কারণ একটাই, বিজেপি নেতারা অধিকাংশই তাদের লড়াইটা ছিল ফেসবুকে, তাদের লড়াইটা ছিল আদালতে, আর লড়াইটা ছিল টেলিভিশনের পর্দায়। জনস্বার্থবাহী কোনো আন্দোলন তারা এখনো পর্যন্ত গড়ে তুলতে পারেননি। বুথ লেভেলে সংগঠনও বাড়েনি, বহু জায়গায় বুথ এখনো অলক্ষিত বিজেপির কাছে। তো এইরকম ভাবে নড়বড়ে অবস্থায় 10-10টা বছর কাটিয়ে দিল তারা। 10 বছর বড় কম সময় নয়। এই 10 বছরে একটা সংগঠন মজবুত করার জন্য যথেষ্ট সময়, কিন্তু এই সময়টাকে হেলায় হারিয়েছেন বিজেপির নেতৃত্ব। যদিও দিলীপ ঘোষ খানিকটা চেষ্টা করেছিলেন, এই সূচনা হয়েছিল রাহুল সিনহার হাত দিয়ে,
তারপরে দিলীপ ঘোষ রাহুল সিনহার পরে আসার পর তিনি কিন্তু আরো মজবুত করেছেন সংগঠনকে, বেশ কয়েক জায়গায় বুথে কিন্তু তিনি সংগঠন করে ফেলেছিলেন। কিন্তু সুকান্ত মজুমদার আসার পরেই সংগঠনটা কেমন ঢিলে ঢালা হয়ে গেল। সুকান্ত মজুমদার নিশ্চয়ই বটানির অধ্যাপক, ভালো মানুষ, ভদ্র মানুষ, এ নিয়ে কোনো মানে আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই। কিন্তু একটা জিনিস ঠিকই, শুভেন্দু অধিকারীর চক্করে পড়ে তিনি তার প্রতিভার বিকাশ ঘটাতে পারলেন না। দিলীপ ঘোষের মধ্যে যেমন একটা রাউডি ব্যাপার ছিল, একটা মেরে দেবো, কেটে দেবো, চিলে দেবো, ফেড়ে দেবো, এরকম একটা ব্যাপার ছিল। সুকান্ত মজুমদার অনেকটা পোলাইট, অনেকটা ভদ্রমুখ। বিজেপি চেয়েছিল যে পশ্চিমবাংলায় লড়াই করতে গেলে এই রকম একটা মুখের দরকার হবে, যিনি নম্রও থাকবেন, আক্রমণাত্মকও হবেন, আবার সংগঠনও করবেন। কিন্তু কার্যত দেখা গেল কি, শুভেন্দু অধিকারী তাকে বসিয়ে রেখে সেই মেরে দেবো, চিড়ে দেবো, ফেড়ে দেবো, কেটে দেবো, আর এক নাগাড়ে পিসি ভাইপো করে গেলেন। সংগঠনের কথা কিচ্ছু বললেন না, চিরকাল আমৃত্যে ভুগলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, আমি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছি, এই আমি করে তিনি কিন্তু আজকে সম্পূর্ণ বিজেপিতেও একা হয়ে গিয়েছেন। বিজেপির দলের অভ্যন্তরে আজকে শুভেন্দুর সেই প্রতাপ প্রভাব আর নেই। একটা ভয় গ্রাস করেছে শুভেন্দুর চোখে মুখে। দেখবেন, টিভিতে ছবি দেখলেই বুঝতে পারবেন। যতটাই তিনি অভিনয় করুন না কেন, আপনাদের অনেকদিন আগে একটা টিপস দিয়েছিলাম, সেই টিপসটা আরো একবার আপনাদের মনে করিয়ে দিই। যখনই কারোর বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে না, তখন টেলিভিশন বা যে ডিভাইসে আপনি ভিডিও দেখছেন তার সাউন্ডটাকে মিউট করে দেবেন। দুবার তিনবার দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি ঠিক বুঝতে পারবেন মানুষটা ভয়ার্ত, মানুষটা আনন্দিত, মানুষটা দুঃখিত, নাকি মানুষটা চঞ্চল হয়ে পড়েছে। এটা আমাকে কানাডাস্থিত এক বাঙালি সাইকোলজিস্ট আছেন, আমার বিশেষ পরিচিত, তিনি আমাকে শিখিয়েছিলেন এবং আমি আপনাদের আজ শিখিয়ে দিলাম যে কারুর সাইকোলজি বুঝতে গেলে, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে তাকে নিঃশব্দে দেখুন, তার মুখের নাড়াচাড়া দেখুন, তার চোখের অঙ্গভঙ্গি দেখুন, বুঝতে পারবেন। শুভেন্দুকে দেখে বুঝতে পারবেন যে শুভেন্দু এখন তার অঙ্গভঙ্গি থেকেই পরিষ্কার তিনি ভয়ার্ত হয়ে পড়েছেন তার ভবিষ্যতের কথা ভেবে। যদি আজকে বিরোধী দলনেতার পদ তার না থাকে এবং সাধারণ একজন বিধায়ক হয়ে তিনি থাকেন, যে সম্ভাবনার কথা খুব উজ্জ্বল হয়ে উঠেছে, এটা যদি হয় তাহলে কিন্তু শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারে কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে যাবে। তাকে তখন দল বদল করা বা নিজের দল গঠন করা, তাম্রলিপ্ত কংগ্রেস নামে কোনো দল তিনি হয়তো গঠন করে চলে যেতে পারেন। তাকে বাঁচতে হলে, রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে হলে তাকে কিন্তু এটা করতেই হবে। কারণ বিজেপিতে থেকে আর 5টা বিধায়কের মতন এখন 69 জন বিধায়ক, 69 জনের একজন হয়ে থাকাটা শুভেন্দু অধিকারীর ইগো, শুভেন্দু অধিকারীর চরিত্রের পক্ষে একেবারেই বেমানান। তিনি সেটা করবেন না। তৃণমূলে থাকাকালীন তিনি চেয়েছিলেন একাধিপত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তারই মানে সাম্রাজ্য চলবে। কিন্তু যখন দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ তরতর করে উঠে আসছেন এবং সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন, সফলও হচ্ছেন, তিনি প্রমাদ করলেন। তিনি বুঝতে পারলেন যে তৃণমূলে আর তার সেকেন্ড ইন কমান্ড বা উপমুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তার মুখ্যমন্ত্রী হওয়ার সব সম্ভাবনা চিরতরে শেষ হয়ে গেল। তিনি গেলেন বিজেপিতে গিয়ে ভাবলেন এখানে হচ্ছে একটা কথা আছে জানেন তো, দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনে বাঁদর রাজা, অর্থাৎ সুন্দরবনে বাঁদরই রাজা, এটা একটা প্রবাদ। অর্থাৎ ফাঁকা মাঠে পেয়ে তিনি ভাবলেন আমি সর্বে সর্বা হয়ে উঠব। প্রথম সাইড করলেন কাকে? প্রথম সাইড করলেন দিলীপ ঘোষকে। তিনি সাইড করলেন আমি বলবো না, তার আচার আচরণে কেন্দ্রীয় নেতৃত্ব এতই প্রভাবিত হলো, দিলীপ ঘোষকে একেবারে প্রায় ব্রাত্য করে রাখা হলো। এবং এটাই বোধহয় বিজেপির মানে আজকের যে ভয় দেখতে পাচ্ছেন চোখে মুখে, তার অন্যতম প্রধান কারণ। বিজেপির এই ভয় পশ্চিমবাংলার ক্ষেত্রে তো আছেই, সর্বভারতীয় ক্ষেত্রে দেখুন নরেন্দ্র মোদীর হাঁটা চলা, তার কথা বলা, মিটিংয়ে বসা, দেখুন এগুলো লক্ষ্য করুন। তবে হ্যাঁ, আওয়াজটাকে বন্ধ রেখে বুঝতে পারবেন ভয় তাকেও গ্রাস করেছে, ভয় গ্রাস করছে অমিত শাহকেও। কারণ বিজেপির মধ্যে আরো একটা লবি কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছে, যাতে প্রধানমন্ত্রী আর না থাকেন নরেন্দ্র মোদী। হ্যাঁ, নীতিন গডকরি, যোগী আদিত্যনাথ,
রাজনাথ সিং, এই রকম একটা পুরনো যারা বিজেপি আছেন এবং যারা আরএসএস এর সাথে সম্পৃক্ত আছেন, তারাই কিন্তু এই নরেন্দ্র মোদীকে এবার আর প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছিলেন না। এবং এই প্রধানমন্ত্রী হিসেবে যাতে তিনি তৃতীয়বার শপথ নিতে না পারেন, উত্তরপ্রদেশের অবস্থা দেখুন কি হয়েছে। এটা আমি আলাদা করে বলতে চাই না, আপনারা বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছে। কিন্তু শপথ নেওয়ার পরে কি হবে? অধিবেশন তো শুরু হয়ে যাবে 26 তারিখ থেকে। 26 তারিখে যে অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে এবার কিন্তু মানে তুখোড় তুখোড় বক্তাদের মুখোমুখি হতে হবে প্রধানমন্ত্রীকে। আর তিনি পালিয়ে বাঁচবেন না। ওই সংসদে এলাম, 10 মিনিট বক্তৃতা করলাম, তারপর নিজের ঘরে চলে গেলাম। মানে সংসদ ভবনে ওনার একটা অফিস আছে, মানে পুরনো সংসদ ভবনের কথা বলছি, নতুন সংসদ ভবন তো যায়নি। তিনি পুরনো সংসদ ভবনের অফিসে বসে থাকেন, সংসদের হলে আসেন না প্রশ্নের মুখোমুখি হবার ভয়। সেখান থেকে তিনি টিভিতে সংসদ ভবনের সমস্ত কার্যকলাপ দেখেন, কিন্তু সংসদ ভবনে প্রশ্নের মুখোমুখি হতে আসেন না। এবার তো তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এবার তো তাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই হবে। কারণ সংবাদ মাধ্যমের একাংশ এখনো চাটুকারিতা করে যাচ্ছে কোনো একটা আশায় ভরসায় যে এখনো বোধহয় কলাটা মূলোটা প্যাকেটটা জুটে যাবে সংবাদ মাধ্যমে। কিন্তু এইটা জোটাতে গেলে সবচেয়ে বড় অন্তরায় হবেন চন্দ্রবাবু নাইডু, সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবেন চন্দ্রবাবু নাইডু। এটা লিখে রাখুন। তাই আগামী দিন যে এই ভয়ে ভয়ে কাটাতে হবে, যদি 5 বছর এই সরকার টিকে যায় তো ভালো, যে সম্ভাবনা একেবারেই দেখা যাচ্ছে না। যদিও টেকে, প্রতিদিন ভয়ে কাটাতে হবে, প্রতি রাত বিনিদ্র কাটবে অমিত শাহ নরেন্দ্র মোদীদের। আজ এই পর্যন্ত। রাত্রিবেলা আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আসছি, যে পশ্চিমবাংলার 4টে বিধানসভায় উপনির্বাচন। এই 4টে বিধানসভার মধ্যে 2টো বিধানসভা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ, এই 2টো বিধানসভার ইতিমধ্যে আমরা একটা সমীক্ষা করেছি, প্রাথমিক সমীক্ষা। এই 2 বিধানসভায় কি হতে চলেছে প্রাথমিকভাবে বলবো, কারণ ফাইনাল সমীক্ষা আসতে আরো কয়েকটা দিন দেরি লাগবে। এই 2টো বিধানসভার সমীক্ষা আমরা করেছি, বলা ভালো আমি নিজে করেছি। আমি সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলেছি, যে ধরনের আমরা সমীক্ষা করি সেভাবেই করেছি। কি পেয়েছি না পেয়েছি সেটা তুলে ধরবো আজ রাত 8টার অনুষ্ঠানে। সকলকে অনুরোধ করছি এই অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না, খুব ইম্পর্টেন্ট। যারা বিজেপি করেন তাদের জন্য, যারা তৃণমূল করেন তাদের কাছে আরো বেশি করে ইম্পর্টেন্ট। কেন সেটা সব খুলে বলবো রাত্রে। আর একটা অনুরোধ করি, যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়েছেন তারা আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য তাদের প্রত্যেককে আমরা কুর্নিশ অভিবাদন ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাই আমেরিকার প্রবাসী ওহায়োবাসী স্বরাজ চক্রবর্তীকে, যিনি বারবার আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। জাপানের থেকে এক ভদ্রলোক আছেন, তিনি নাম বলতে বারণ করেন তাই বলতে পারছি না। এরকম বহু মানুষ আছেন, একজন ব্যবসায়ী আছেন নিউ টাউনের। এরকম বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়ান বলে চ্যানেলটা চলে। যারা আমাদের পাশে এসে দাঁড়াতে চান মান্থলি সাবস্ক্রাইবার হয়ে, তারা 9830075869 নম্বরে আপনারা 100 টাকা বা তার বেশি ইউপিআই করে দিতে পারেন। এটা করে দিলে আমাদের কাছে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভিউয়ার্স ফোরাম, সেখানে আপনাকে যুক্ত করে নেব। সেখানে আমরা নিজের মতামত চালাচালি করতে পারি, আপনার মতামত নিতে পারি, কি ধরনের অনুষ্ঠান দেখতে চান সে বিষয়ে সাজেশন নিতে পারি। আর যারা ইউপিআই করতে পারেন না বা করেন না, তারা আমাদের এই নাম্বারে ফোন করুন, 9830075869। এই নাম্বারে সরাসরি ফোন করুন, তবে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করবেন। আমাদের কথা বলতে সুবিধা, এরপরে কাজের চাপ থাকে, কথা বলা হয়ে ওঠে না। একটা ভালো খবর জানাই, আমাদের সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমরা খুব শিগগিরই আমরা একটা সাবস্ক্রাইবার মিট করতে চলেছি। না, কোনো অনুষ্ঠান হবে না, কোনো মাইক নেই, কোনো ব্যাজ উত্তরীয় নেই, কোনো মোমেন্টও নেই, কোনো নেতা নেই, শুধু আপনাদের সাথে সরাসরি মিলিত হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুত থাকুন আপনারা পরবর্তী ঘোষণার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায় নতুন একটা এপিসোড নিয়ে। বাগদা এবং রানাঘাট দক্ষিণের একটা প্রাথমিক সমীক্ষা তুলে ধরবো আপনাদের কাছে। এবেলা এই পর্যন্তই। ভালো থাকুন সকলে, নমস্কার।